একটি মানুষের ভুলের কারণে গ্রামের প্রতিটি মানুষই জম্বি হতে শুরু করে। এই জম্বিদের যদি না থামানো হয় তাহলে দুনিয়ার সব মানুষই জম্বি হতে শুরু করবে। তো 2025 সালে মুক্তি পাওয়া দ্য এলিক্সির মুভি থেকে ঘুরে আসা যাক। তো মুভির শুরুতেই আমরা একটা সুন্দর কাপলকে দেখতে পাই। তো এইখানে এই ছেলেটি এই মেয়েটির রাগ ভাঙানোর চেষ্টা করতেছিল। মেয়েটিকে ছেলেটি বিয়ে করবে বলে অনেক দিন ধরে আশা দিয়ে রাখছে, কিন্তু বিয়ে করতেছিল না, যার কারণে মেয়েটি কিন্তু ছেলেটার উপর অতিরিক্ত রেগে আছে। আসলে ছেলেটা পুলিশের চাকরি করে, যার কারণে তার একটু সময় বের করতে একটু হিমশিম খাচ্ছে। তো মেয়েটির জন্য একটা আংটি নিয়ে এসেছে যাতে সে এঙ্গেজমেন্টটা করে রাখতে পারে। তো ছেলেটা তো অনেক কষ্ট মষ্ট করে রাগ ভাঙিয়ে দেয়। সে যখন আংটিটা পরাতে যাবে তখনই তাকে অফিস থেকে ফোন করা হয় এবং অফিসে ডেকে নেওয়া হয়। তো আর কি করা, সে আর আংটিটা পরায় না, সে তখন তার দায়িত্ব পালন করতে চলে যায় অফিসে। তো এই মেয়েটিদের বাড়িতে একটা অনুষ্ঠান হচ্ছিল। তো অনুষ্ঠানের বাইরে দিয়ে যে রাস্তাটা আছে তারা দেখতে পায় একটা গাড়ি খুব দ্রুতভাবে তাদের দিকে এগিয়ে আসছে এবং অনুষ্ঠানের অনেক কিছু ভেঙে দিয়ে একটা সামনে থাকা গাড়িকে ধাক্কা মারে। তো সবাই তো অনেক রেগে যায়। তো একজন গিয়ে যখন ওই ড্রাইভারকে বের করতে যায় সে তো ভাবে যে হয়তো বা মাতাল টাতাল হবে। তো এই দিকে ড্রাইভারকে দেখে কিন্তু সাধারণ মানুষ মনে হচ্ছে না। তখন ওই ড্রাইভার ওই লোকটির উপরে ঝাঁপিয়ে পড়ে আর ওই লোকটির ঘাড় থেকে মাংস একদম ছিঁড়ে ফেলে। এইটা দেখে তো বাকিরা একদম প্রচন্ড ভয় পেয়ে যায়। এইটা আবার কিরকম মানুষ যে কিনা মানুষেরই মাংস খেয়ে ফেলছে। তারপরে ঘটনা চলে যায় 5 ঘন্টা পিছনে। তো এইখানে একটা কোম্পানি দেখানো হয়। তো কোম্পানিটার নাম হলো ওয়ানিওয়ারাস। এই কোম্পানিতে মানুষ সারা জীবন কিভাবে যুবক হয়ে থাকতে পারবে এটা নিয়ে গবেষণা করা হয়। এটা হলো একটা ল্যাবের মতো। তো এইখানে একটা ওষুধের স্যাম্পল করা হয়। তো এই ওষুধের স্যাম্পল গুলো কয়েকটা বড় বড় মানুষদের কাছে পাঠিয়ে দেওয়া হয় যারা মূলত এই কোম্পানির বড় বড় পজিশনে আছে। তো একটা স্যাম্পল এই বাড়িতে চলে আসে। তো এই বাড়িতে ওই কোম্পানির মালিক রয়েছে। তো সে তো জানে যে তার কোম্পানিতে কি ওষুধ তৈরি হয়, আর সে কিন্তু এখন বয়স্ক হয়ে গেছে, তারও তো একটা ইচ্ছা আছে যুবক হওয়ার, তাই না? তো সে তখন ওষুধটা খেয়ে ফেলে। আর এইটা হলো এই বয়স্ক লোকটির বউ, দেখে হিংসা করার কিছু নাই। এই মেয়েটির নাম হলো কারিনা। তো তাদের বাড়িতে তাদের মেয়ে আসে। তো এই মেয়েটির নাম হলো নেস। এই নেসের বাবা কিন্তু ওই বয়স্ক লোকটি যে কিনা স্যাম্পল খেয়েছিল ওষুধটার। তো এইটা এখন দেখে মনে হচ্ছে যে মা মেয়ে একটু আলাদা না। নেসের যে মা আছে সে কিন্তু মারা গেছে, আর নেসের মায়ের মারা যাওয়ার পরে তার বাবা এই কারিনা নামক মেয়েটিকে বিয়ে করেছে। আর এই কারিনা কিন্তু নেসের কলেজের বান্ধবী। তো নেসের মা যখন মারা গেছিল তার আগে থেকেই কিন্তু কারিনা নেসের বাবাকে পছন্দ করতো। আর যেহেতু কারিনা দেখতে সুন্দর, নেসের মা মারা যাওয়ার পরে কারিনাকে কিন্তু নেসের বাবা বিয়ে করে ফেলে। এই ব্যাপারটা কিন্তু নেস একদম পছন্দ করে না। পছন্দ না করাটাই স্বাভাবিক, যে তার বান্ধবী, তার নিজের বান্ধবীকে তার বাবা বিয়ে করেছে, মানে তার মায়ের জায়গায় দেওয়া, এটা কি ঠিক হয়েছে তার? যার কারণে কিন্তু নেস কারিনার সাথে কোনো কথাই বলে না। প্লাস তারও তো একটা দায়িত্ব ছিল যে তার বান্ধবী হয়ে তার বাবাকে কিভাবে বিয়ে করে। কিন্তু এই দিকে কারিনা কিন্তু তার মনটা খুবই ভালো, নেসের সাথে কোনো খারাপ ব্যবহারই করে না। উল্টো কিন্তু নেস যে এত খারাপ ব্যবহার করছে তাও সে সহ্য করে। তো এই ছেলেটির নাম হলো বাং। তো বাং হলো নেসের আপন ভাই। তো বাংকের সাথে দেখা করতে আসে নেসের ছেলে, যার নাম হলো রায়হান। বাং কিন্তু তার ভাগিনাকে খুবই ভালোবাসে। আর বাং পেশায় কিছু করে না, তার জীবনের আনন্দটাই হলো এই ভিডিও গেম, তাছাড়া সে কাজ কাম কিছুই করে না। আর এইদিকে নেসের বাবা যখন ওয়াশরুম থেকে গোসল করে বের হয় তখন সে আয়নার দিকে তাকিয়ে অবাক হয়ে যায়, কারণ সে দেখতে পায় যে তার পাকা চুলগুলো গায়েব হয়ে গেছে এবং তার পরিবর্তন অনেকটাই হয়ে গেছে। সে তখন কারিনার কাছে চলে যায়। তো কারিনা তো তাকে দেখে একদম অবাক হয়ে যায়, কারণ কারিনা দেখতে পায় যে তার জামাইয়ের মাথার পাকা চুলগুলো গায়েব হয়ে গেছে এবং তার জামাই আস্তে আস্তে যুবকদের মতো হতে শুরু করেছে। তখন আর তাদের কি হয়, তখন একটু তাদের আল্ট্রা ফিলিংস হয়, তারা একটু আরএমসি করে নেয়। তারপর তারা যখন রুম থেকে বাইরে আসে তো নেস কিন্তু তার বাবাকে দেখে একদম অবাক হয়ে যায়, কারণ সে দেখতে পায় যে তার বাবা আস্তে আস্তে বুড়ো হওয়া বাদ দিয়ে যুবক হতেছে। তো নেসের বাবা কিন্তু খুবই খুশি ছিল যে তার কোম্পানির একটা সাকসেস প্রজেক্ট তারা বানাতে পেরেছে, এই প্রজেক্টটা তারা বিক্রি করে অনেক টাকা ইনকাম করতে পারবে। তো নেস এখানে কারিনার সাথে খুবই খারাপ ব্যবহার করে। সে বলে যে তুমি আমার বাবাকে বিয়ে করেছো, তোমার লজ্জা করে না? তুমি আমার বাবাকে শুধু টাকা পয়সার জন্য বিয়ে করেছো, তোমার তো একটু লজ্জা করার দরকার ছিল যে আমরা একটা বান্ধবী ছিলাম, আর তুমি কখনোই আমার কাছ থেকে ভালো ব্যবহার পাবা না। আর মা ডাকা ওটা তো দূরে থাক। তখন কারিনা নেসকে বলে, সত্যি বলতে আমি তোমার বাবাকে কিন্তু অনেক আগে থেকেই ভালোবাসতাম, প্লিজ এই কথাটা বিশ্বাস করো। ভাই, ভালোবাসার কাছে সবকিছুই হার মানে। তো তারা যখন কথাবার্তা বলতেছিল তখন আমরা দেখতে পাই যে নেসের বাবার অদ্ভুত রকম পরিবর্তন হচ্ছে, সে ভয়ঙ্কর রকম বিহেভ করছে আর তার শরীরের চামড়াগুলো অন্যরকম হতে শুরু করেছে। তখনই তার মুখ থেকে অদ্ভুত রকম কালো রক্ত বের হতে শুরু করে আর সে একদম শুয়ে পড়ে। তখন নেসের জামাই রুডি যখন হার্টবিট চেক করে সে বুঝতে পারে যে তার ভিতরে হার্টবিট করতেছেই না, মানে সে
সে এখন মারা গেছে। তখন তারা অ্যাম্বুলেন্স ডাকতে শুরু করে, আর এইদিকে রায়ান দেখতে পায় যে তার নানা ভাই হালকা পাতলা নড়াচড়া করছে। তখন সে ভয়ঙ্কর ভাবে উঠে বসে, কিন্তু তাকে দেখে সাধারণ কোনো মানুষ মনে হচ্ছে না। তখন সে তাদের বাড়ির একজন কাজের লোকের ঘাড় থেকে মাংস ছিঁড়ে ফেলে, যেটা দেখতে অনেক ভয়ঙ্কর ছিল। এই দৃশ্য দেখে সবাই তো ভয় পেয়ে যায় যে সাধারণ মানুষ কিভাবে এত ভয়ঙ্কর হয়ে উঠলো। তখনই নেসের বাবা তাদের বাড়ির যে ড্রাইভার আছে তার উপর আক্রমণ করে দেয়। তো তাকে তো কামড়াতে পারে না, কিন্তু নেসের বাবা তার মুখ থেকে বিচ্ছিরি সব কালো রক্ত বের করতে শুরু করে, আর রক্তগুলো ওই ড্রাইভারের মুখ চুখ একদম ভরে যায়। তো তাকে কামড়ানোর আগেই বাং এসে তার বাবাকে ওখান থেকে সরিয়ে ফেলে। তখনই তার বাবা বাংয়ের উপরে আক্রমণ করে বসে। বাং তো ভয়ে চিৎকার করতে শুরু করে যে তার বাবা একটা সাধারণ মানুষ থেকে এরকম ভয়ঙ্কর কিভাবে হয়ে উঠলো, আর তাকে কামড়ানোর বা কেন চেষ্টা করতেছে। তো তাকে কামড়ানোর আগে বাংয়ের হাতে একটা খেলনা গান ছিল। তখনই বাংয়ের হাতটা ভুলবশত ওই ট্রিগারে চাপ পড়ে যায়, আর ওই গান থেকে একটা ধারালো তীরের মতন বের হয়ে একদম তার বাবার মাথার এপার ওপার হয়ে যায়। আসলে বাংয়ের হাতে যে গানটা ছিল ওইটা সে নিশানা লাগাতো, আর যেহেতু অনেক কাছ থেকে গানটা শর্ট হয়ে গেছে ভুলবশত, যার কারণে ওই তীরটা তার বাবার মাথার এপার দিয়ে ওপার হয়ে যায়। তারপর তার বাবা নড়াচড়া করা বাদ দিয়ে দেয়। সবাই তো ভেবে নেয় যে তার বাবা মারা গেছে। এইদিকে বাং কিন্তু খুবই ভেঙে পড়েছে। নেস তো তার ছোট ভাইকে বোঝানোর চেষ্টা করে, আমি জানি তুই এটা ইচ্ছা করে করিসনি, ভুলবশত হয়ে গেছে। তারপরেও বাং অনেক কষ্ট পেয়ে বাইরে থাকা একটা গাড়িতে এসে বসে পড়ে। আর এইদিকে বাড়ির ভিতরে দুঃখ নিয়ে যখন সবাই বসেছিল তখন তারা দেখতে পায় নেসের বাবা প্রথম যাকে কামড়েছিল সে এখন দেখতে অনেক ভয়ঙ্কর হয়ে গেছে। তাকে দেখেও সাধারণ মানুষ মনে হচ্ছে না। তখনই লোকটি সবার উপরে একে একে আক্রমণ করতে শুরু করে। তখনই কারিনার উপরে আক্রমণ করে দেয়। তো কারিনা খুব ভাগ্যক্রমে ওই লোকটির হাত থেকে বেঁচে যায়। তখন রুডিকে আক্রমণ করতে শুরু করে। তো রুডি তখন ওই জম্বিটির ঘাড়ে হাত দিয়ে ধরে রাখে। আসলে যেহেতু তারা এখন জম্বি হয়ে গেছে সেহেতু তাদের মাথায় একটু বুদ্ধি শুদ্ধি কম, এখন তারা বোকার মতন বিহেভ করবে, কিন্তু তারা খুবই ভয়ঙ্কর। তো রুডি ওই লোকটির হাত থেকে বেঁচে যায়। তখনই তাদের বাড়িরই একটা কাজের মেয়েকে ভয়ঙ্কর ভাবে তার হাত থেকে মাংসই উপড়ে ফেলে খেয়ে। তারপরে ওই মেয়েটির ঘাট থেকে ওই ছেলেটি মাংস কামড়ে কামড়ে খাচ্ছিল, যেটা দেখতে অনেক ভয়ঙ্কর। আর এদিকে বাহিরে নেস আর বাং যখন গাড়ির ভেতরে বসেছিল তারা দেখতে পায় ব্যাক মিররে গাড়ির পিছনে অদ্ভুত রকম ঘটনা ঘটছে। নেস যখন গাড়ি থেকে নেমে যায় ওই জায়গায় সে দেখতে পায় একটা মেয়ে একটা লোকের ঘাড় থেকে মাংস খুপড়ে খুপড়ে খাচ্ছে, যেটা দেখার পরে নেসের গা একদম শিউরে ওঠে। আর সে এতটাই ভয় পেয়ে যায় যে সে ওখান থেকে পালাতেও পারে না। কিন্তু ওই ভয়ঙ্কর মেয়েটি তার দিকে যখন এগোতে শুরু করে তখনই বাং গাড়িটা একদম ওই মেয়েটির বুকের উপর দিয়ে চাপিয়ে দেয়। আর ওই গাড়িটার চাকা একদম সোজা উঠে ওই ভয়ঙ্কর মেয়েটির পেটের উপর দিয়ে, যার কারণে ওই মেয়েটির পেটই একদম ফেটে যায়। এটা দেখে তো তারা দুজন খুবই ভয় পেয়ে যায়। আর এইদিকে বাড়ির ভিতরের পরিবেশ একদম ভয়ঙ্কর হয়ে ওঠে। তারা বাড়ি থেকে সবাই পালিয়ে বেরোচ্ছে, কারণ বাড়ির ভিতরের পরিবেশে এখন ভয়ঙ্কর মানুষ খেকো মানুষ ঘুরে বেড়াচ্ছে। তারা তো বাড়ি ছেড়ে সবাই পালাচ্ছিল, কিন্তু ওই জম্বিটাও তাদের পিছু পিছু যেতে শুরু করে। আর এইদিকে বাড়ির ভিতরে নেস চলে আসে, কারণ তার ছেলেকে কিন্তু সে অনেক বেশি ভালোবাসে। নেস বাড়িতে এসে রায়হানকে কোথাও খুঁজে পায় না। নেস তো জানে না যে কারিনারা, রুডি আর রায়হান এখান থেকে, আপনার নামাজের কথা মনে আছে তো, দুনিয়ায় শান্তি নামাজেই পাওয়া যায়, পালিয়ে গেছে জম্বির হাত থেকে বাঁচার জন্য। তারা শুধু বাড়ির ভিতরে ভাঙাচোরা জিনিসপত্র দেখতে পায় আর ফ্লোরে থাকা ভয়ঙ্কর রকম রক্ত দেখতে পায়। তখনই তাদের সামনে একটা মেয়ে জম্বি চলে আসে, আর ওই জম্বিটা তাদের দিকে যখন ধাওয়া করে তখন তারা ওই জম্বিটাকে ঘরের ভিতরে আটকে বাইরে চলে আসে। আসলে জম্বিগুলো জয়টা ভালো মানুষকে কামড়াবে, ওই ভালো মানুষগুলো আস্তে আস্তে তাদের মতন এই ভয়ঙ্কর মানুষকে জম্বি হয়ে উঠবে। তো বাঙালি যখন গাড়ির কাছে আসে তারা এসে এতটাই ভয় পেয়ে যায়, কারণ তাদের গাড়ির নিচে তো একটা মেয়ে চাপা পড়েছিল, অর্ধেক পেটের ওপর দিয়ে গাড়ির চাকা ছিল, কিন্তু ওই মেয়েটির মাথার অংশের দিক নাই, কিন্তু পায়ের অংশের দিক আছে। তখনই তারা দেখতে পায় যে ওই মেয়েটির মাথার অংশের দিক ছেঁচড়াতে ছেঁচড়াতে তাদের দিকে ধেয়ে আসছে, যেটা দেখতে এতটাই ভয়ঙ্কর ছিল যে যে কারোরই গা শিউরে উঠার মতো। তখন তারা অনেক কষ্ট করে গাড়ির ভিতরে উঠে পড়ে, আর গাড়ি নিয়ে যখন পালাচ্ছিল তখন ওই জম্বিগুলো তাদের পিছু ধাওয়া করে। আর এইদিকে আমরা ওই ড্রাইভারকে দেখতে পাই। তো ড্রাইভারটা পুলিশ স্টেশনে যাচ্ছে, আসলে পুলিশকে বলতে যাচ্ছে সে যে তাদের বাড়িতে কোনো কিছু অনেক ভয়ঙ্কর ঘটছে। আর আমরা ড্রাইভার তাকে দেখতে পাই যে তার গায়ের চামড়াগুলো ভয়ঙ্কর রকম দেখতে লাগছে। আসলে ড্রাইভারও কিন্তু এখন সাধারণ মানুষ নয়, সেও একটা জম্বিতে পরিণত হচ্ছে। ড্রাইভারকে কিন্তু নেসের বাবা তখন কামড়ায়নি, কিন্তু নেসের বাবার মুখ থেকে যেসব রক্তগুলো বের হয়েছিল ওই রক্তগুলো ড্রাইভারের মুখে চলে গেছিল, আর রক্তের সাথে তারও মিশে গেছে, আর সেও আস্তে আস্তে জম্বিতে পরিণত হচ্ছে। সে তো পুলিশ স্টেশনে যাচ্ছিল, কিন্তু তার মস্তিষ্ক
ফ্রান্সিসকোকে জম্বিরা আক্রান্ত করতে শুরু করে আর সে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ির ওই অনুষ্ঠান হওয়া বাড়ির ওপর দিয়ে উঠে দেয়। তখনই ওই ড্রাইভারকে কেউ এসে যখন মাতাল বলে যখন গাড়ির গেটটা খুলে দেয়, তখনই ড্রাইভার ওই লোকটির উপরে ঝাঁপিয়ে পড়ে আর তার মাংস খেয়ে ফেলে। তো এই ফ্ল্যাশব্যাক সিনটা হলো যে ড্রাইভারটা কিভাবে জম্বিতে পরিণত হয়েছে এটা দেখানোর জন্য। তারপরে সময় আবারও বর্তমানে চলে আসে। তো ওই ড্রাইভারটা বিয়ে বাড়ির একে একে সবাইকেই কামড়াতে শুরু করে। তো সবাই অনেক ভয় পেয়ে যায় যে এটা আবার কেমন মানুষ যে কিনা মানুষেরই মাংস খেয়ে ফেলছে। আর এইদিকে কারিনারা বাড়ি থেকে পালিয়ে একটা মাঠের ভিতরে একটা গাড়ি খুঁজে পায়। তারা যখন গাড়িটাকে খুলতে চায় কিন্তু গাড়ির দরজাগুলো লক করা ছিল, যার কারণে খুলতে পারে না। তখনই তারা ওই ভয়ঙ্কর মানুষের আওয়াজ শুনতে পায়। তারা দেখতে পায় যে ওই জম্বিটা তাদের দিকে ধেয়ে আসছে। তখন তারা গাড়ির সাইডে লুকিয়ে পড়ে আর জম্বিটা এসে কারিনাদেরকে খুঁজে বেড়ায় কিন্তু খুঁজে পায় না। তখন সে এখান থেকে যখন চলে যাচ্ছিল তখনই রুডির ফোন বেজে ওঠে আর ফোনের আওয়াজ শুনে জম্বিরা থেমে যায় আর পিছন ফিরে তাদেরকে দেখে ফেলে। আর ওই জম্বিরা তখন রুডির উপরে আক্রমণ করে দেয়। রুডি তো জম্বির হাত থেকে বেঁচে যায়। সে যখন জম্বিটাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় তখনই ওই জম্বিটা গাড়ির নিচে যারও দুজন লুকিয়ে রয়েছে তাদেরকেও দেখে ফেলে। আর ওই জম্বি রায়ানের পা ধরে ফেলে আর পা ধরে টানতে শুরু করে। তখনই পিছন থেকে জম্বিটাকে আটকানোর জন্য সবাই চেষ্টা করে। রায়ানকে তো বাঁচিয়ে নেয় ওই ভয়ঙ্কর মানুষকে জম্বির হাত থেকে। তখনই আবার ওই জম্বিটা কায়েনার উপরে আক্রমণ করে দেয় আর কায়েনার হাতের পাশে একটা রড ছিল। তখন কায়েনা ওই রড দিয়ে জম্বির ঘাড়ে একদম গেঁথে দেয় আর ঘাড় ফুটো হয়ে অনাবারত রক্ত বের হতে শুরু করে। তখনই আকাশে মেঘ ডাকতে শুরু করে আর ওই জম্বিটা আকাশের দিকে শুধু তাকিয়ে থেকে ভয়ঙ্কর ব্যবহার করতে শুরু করে। আর তখনই অঝরে বৃষ্টি নেমে আসে কিন্তু ওই জম্বিটা শুধু আকাশের দিকেই তাকিয়ে থাকে। তো এই ব্যাপারটা কারিনারা কিছুই বুঝতে পারে না যে জম্বিটা আকাশের দিকে কেন এইভাবে তাকিয়ে আছে। তখন তারা এই সুযোগ পেয়ে একটু দূরে পালিয়ে আসে আর তখনই নেস রুডিকে ফোন দেয়। তো নেস রুডিকে বলে যে তোমরা এখন কোথায় আছো। তখন কারিনা বলে বলো আমরা এখন প্রধানের বাড়ির পাশেই আছি। তো নেস তখন বাংকে বলে তাড়াতাড়ি চলো প্রধানের বাড়ি। তো বাং বলে আমি প্রধানের বাড়ি চিনি না। তো এইটা শুনে আবার নেস রুডিকে বলে যে বাং প্রধানের বাড়ি চিনে না। তো এই কথা শুনে আবার রুডি বাংকে উদ্দেশ্য করে বলে এ আমার কেমন গাধা শালা যে নিজের এলাকার মানুষকেই নিজে চিনে না। তখন রুডি তাদের লোকেশনটা নেসদের কাছে পাঠিয়ে দেয় আর নেসরা ওই লোকেশনের উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়। তো রুডিরা যখন গ্রামের প্রধানের বাড়িতে আসে তারা দেখতে পায় যে এইখানের অবস্থা অনেক ভয়ঙ্কর, কারণ এইখানে তারা কাউকেই জীবিত মানুষ দেখতে পায় না, সবাই জম্বি হয়ে গেছে আর তারা মানুষের মাংস খাচ্ছে খুপিয়ে খুপিয়ে। তারা যখন গেট খুলে বাড়ির ভিতরে প্রবেশ করছিল তখনই কারিনার মাকে একটা জম্বি এসে ধরে ফেলে আর কারিনার মাকে কামড়ে দেয়। কারিনা যখন তার মাকে বাঁচাতে যায় রুডি তখন দেখতে পায় যে আরো জম্বি তাদের দিকে ধেয়ে আসছে। তখন রুডি কারিনাকে ভিতরে টেনে নেয় আর দরজাটা লাগিয়ে দেয় আর তখনই বাইরে থাকা কারিনার মায়ের ওপরে অনেকগুলো জম্বি চলে আসে আর তার মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। আর এই ভয়ঙ্কর দৃশ্য ভিতরে থাকা তার মেয়ে দেখছে শুধু কান্না করতে করতে। আর এইদিকে বাং আর নেসও চলে আসে গাড়ি নিয়ে, কিন্তু তারা এসে দেখতে পায় যে প্রধানের বাড়ির উঠোনে ওই ভয়ঙ্কর মানুষ খেকো জম্বিগুলো মানুষের মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। আর এইদিকে বাড়ির ভিতরে চলে আসে রুডিরা। তো বাড়ির মেন গেটটা খোলা ছিল, তখন রুডি আস্তে আস্তে গিয়ে শব্দহীন ছাড়া মেন গেটটা লাগিয়ে দেয়, কারণ এই পরিস্থিতিতে একটি শব্দই তাদের জীবন কেড়ে নিবে। তো নেস রুডিকে ফোন দেয়। তো রুডি বলে যে আমরা প্রধানের বাড়ির ভিতরে রয়েছি কিন্তু অনেক ভয়ঙ্কর ভাবে ফেসে গেছি, এই বাড়ির সাইড দিয়ে ওই মানুষ খেকো জম্বিগুলো আছে। তখন নেস অনেক জোরে জোরে হর্ন বাজাতে শুরু করে যাতে রুডিরা ওই হর্নের শব্দ শুনে আসতে পারে তাদের কাছে, কিন্তু তাদের হর্নের শব্দ শুনে ওই জম্বিরা মানুষ খাওয়া বাদ দিয়ে সব জম্বি তাদের দিকে ধাওয়া করতে শুরু করে। তখন তারা বাঁচার জন্য গাড়িটাকে ঘুরিয়ে অন্যদিকে যেতে শুরু করে আর এইদিকে জম্বিগুলো তাদের পিছে পিছে যাচ্ছিল, কিন্তু তারা আশেপাশে যে সব মানুষগুলো ছিল ওই মানুষদের উপরে জম্বিগুলো আক্রমণ করে দেয় আর তাদের মাংস নৃশংস ভাবে খেতে শুরু করে। আর এইদিকে বাড়ির ভিতরে থাকা রুডিরা দেখতে পায় যে বাইরের পরিবেশ একটু শান্ত হয়েছে। তখন তারা দেখতে পায় যে পাশে একটা গাড়ি রয়েছে, সেটা হলো তাদেরই গাড়ি যেটা ওই ড্রাইভার নিয়ে এসেছিল। তখন তারা আস্তে আস্তে বাড়ির ভিতর থেকে যখন বেরিয়ে আসে তারা দেখতে পায় যে মাটিতে পড়ে রয়েছে মানুষের নৃশংস খাওয়া খাওয়া লাশগুলো। তো তারা তো গাড়ির কাছে চলে আসে, কিন্তু গাড়ির কাছে এসে তারা বিপদে পড়ে যায়, কারণ গাড়িটার এমন অবস্থা হয়ে রয়েছে যে গাড়িটা চলার মতন পরিস্থিতি এখন নাই। তখন তারা দেখতে পায় যে কারিনার মা এখন জম্বি হয়ে গেছে আর ওই জম্বিটা এখন তাদের দিকে ধেয়ে আসছে। তখন তারা সবাই মিলে পালাতে শুরু করে। তো তারা পালাতে পালাতে রাস্তার সাইডে একটা বাড়ি দেখতে পায়। তো ওই বাড়ির ভিতরে রায়ান আর কারিনা ঢুকে যায়, কিন্তু বাইরে থেকে যায় রুডি। সে একটা রড নিয়ে ওই জম্বিটাকে মারার জন্য যখন বাইরে থাকে তখনই দেখতে পায় ওই জম্বিটা তার উপরে ঝাঁপিয়ে পড়েছে। কারিনারা এটা শুধু বাড়ির ভিতর থেকে দেখে। তারপরে বাড়ির ভিতরে থাকা কারিনারা রুডির ভয়ঙ্কর রকম চিৎকার
চিৎকার শুনতে পায় যেন রুডিকে কেউ অনেক নৃশংসভাবে খাচ্ছে, আর সে বাঁচার জন্য চিৎকার করছে। তো কিছুক্ষণ পরেই রুডি শরীরে রক্তমাখা নিয়ে সে বাড়ির ভিতরে প্রবেশ করে। আসলে রুডি ওই জম্বিটাকে অনেক কষ্ট করে হয়তোবা মেরে ফেলেছে, কিন্তু জম্বি তো আর এত সহজে মরবে না। আর এইদিকে নেস কিন্তু অনেক কান্না করছে যে তার ছেলেকে সে এখনো হাতে পায়নি। তো তারা যখন কথাবার্তা বলতেছিল তখনই তারা অন্যমনস্ক হয়ে যায়। তো বাং যখন গাড়ি চালাচ্ছিল সে সামনে তাকাতে দেখতে পায় যে একটা ট্রাক তাদের দিকে ধেয়ে আসছে। তখনই সে গাড়ির কন্ট্রোল হারিয়ে ফেলে আর গাড়িটা তাদের অ্যাক্সিডেন্ট করে একটা ক্ষেতের ভিতরে পড়ে যায়। ট্রাক ড্রাইভার গাড়ি দাঁড় করিয়ে সে নেমে আগে তার গাড়ির কোনো কিছু হয়েছে নাকি এটা দেখে, তারপরে সে নেসেদের কাছে চলে আসে। তো নেসেরা ওই উল্টে যাওয়া গাড়ির ভিতর থেকে অনেক কষ্ট করে তারা দুইজন বেরিয়ে আসে। আর এইদিকে জম্বিগুলো তাদেরকে অনুসরণ করতে করতে একদম তাদের কাছে চলে আসে, আর ওই ট্রাকটাই কিন্তু জম্বিদের সামনে পড়ে যায়। আর ট্রাক ভর্তি মানুষ ছিল, আর ওই জম্বিগুলো ট্রাকের উপরে উঠে সব মানুষদের একে একে কামড়ে মাংস ছিঁড়ে ফেলতে শুরু করে আর তাদেরকেও জম্বি বানাতে শুরু করে। তো এটা দেখে আবার ট্রাক ড্রাইভার তার যাত্রীদের বাঁচাতে যায়, কিন্তু নেসেরা বারণ করে। তারপরে ওই ট্রাক ড্রাইভার চলে যায় যাত্রীদের বাঁচানোর জন্য, কিন্তু তখনই একটা জম্বি এসে ড্রাইভারের উপরে ঝাঁপিয়ে পড়ে আর ওই জম্বিটা ড্রাইভারকে অনেক নির্মম ভাবে খেতে শুরু করে। তখন নেসেরা পাশে একটা পুলিশ স্টেশন দেখতে পায়, তখন তারা আহত শরীর নিয়ে ওই পুলিশ স্টেশনের দিকে যেতে শুরু করে। আর এইদিকে আমরা দেখতে পাই রুডি, সে যে ওই জম্বিটাকে মেরেছে ওই জম্বিটাও তাকে কামড়ে দিয়েছে, আর রুডির যেখানে কামড়েছে ওইটা এখন ইনফেকশন হয়ে গেছে। তো রুডিও বুঝতে পারে যে সে এখন সাধারণ মানুষ থেকে জম্বিতে পরিণত হতে শুরু করেছে। তখন রুডি রায়ানকে বলে, বাবা আমি তোমাকে অনেক ভালোবাসি, আর তুমি হ্যাঁ আজ থেকে তোমার মায়ের খেয়াল রাখবে। এই কথাগুলো বলে রুডি অন্যদিকে ঘুরে যায়। আর দিকে কারিনা বাড়ির ভিতরে ঘুরতেছিল, তখন সে অদ্ভুত রকম আওয়াজ শুনতে পায়। সে যখন রায়ানের কাছে আসে কারিনা দেখতে পায় যে রুডি অন্যদিকে ঘুরিয়ে অদ্ভুত রকম আওয়াজ করছে। তখনই রুডি তাদের দিকে ঘুরে যায়, কিন্তু সে এখন আর সাধারণ মানুষ নেই, সে জম্বিতে পরিণত হয়ে গেছে। তারপরে রুডি কারিনা এবং রায়ানের উপরে আক্রমণ করতে শুরু করে, কারণ এখন তো তার আর ইমোশন নাই, সে একটা ভয়ানক রাক্ষস হয়ে গেছে। তারা তো অনেক কষ্ট করে বেঁচে যায়। তো রুডি যখন তাদেরকে ধরতে যাচ্ছিল তখনই তার পেটের ভিতরে একটা বড় রড ঢুকে যায় আর সে ওখানে আটকে থেকে যায়। আর এইদিকে আমরা পুলিশ স্টেশন দেখতে পাই, আর পুলিশ স্টেশনের ভিতরে অনেক শব্দবাজি এনে রাখা হয়েছে একটা অনুষ্ঠানের জন্য। আর এই পুলিশ স্টেশনে কিন্তু এই ছেলেটা চাকরি করে। তো এই ছেলেটার নাম হলো রহমান, আর একেই কিন্তু আমরা মুভির প্রথমে দেখেছিলাম যে একটা মেয়ের রাগ ভাঙাচ্ছিল। তো পুলিশ স্টেশনে বাং আর নেস অনেক কষ্ট করে চলে আসে। তখন পুলিশদেরকে তারা বলে যে বাইরে অনেক ভয়ঙ্কর কিছু হচ্ছে স্যার। তাদের কথা শুনে কয়েকটা পুলিশ বাইরে যাওয়ার জন্য যেতে চায়, আসলে বাইরে হচ্ছেটা কি এটা দেখার জন্য, কিন্তু বাং আর নেস তাদেরকে বারণ করে, বলে আপনারা বাইরে গেলে আপনারা মারা পড়বেন। কিন্তু পুলিশগুলো তখন বাইরে চলে যায়। আর এদিকে আমরা কারিনাদেরকে দেখতে পাই, কারিনাদের সামনে একটা মেয়ে আলমারির ভিতর থেকে বেরিয়ে আসে, আর এই মেয়েটা কিন্তু ওই রহমানের গার্লফ্রেন্ড। আর এই মেয়েটি কিন্তু ওই অনুষ্ঠান যে হচ্ছিল ওই বাড়িরই মেয়ে, কিন্তু ওই অনুষ্ঠানের বাড়ি তো আর এখন আর অনুষ্ঠানের বাড়ি নেই, একটা ভয়ঙ্কর বাড়ি হয়ে গেছে। যার কারণে ওই মেয়েটি ওইখান থেকে পালিয়ে এসে এই বাড়ির ভিতরে আলমারির ভিতরে লুকিয়েছিল ওই জম্বিদের হাত থেকে বাঁচার জন্য। প্রথমে তো মেয়েটি কারিনাদেরকেও জম্বি মনে করেছিল, কিন্তু তারপরে ভুলটা ভাঙে, বুঝে যায় যে তারা আসল মানুষ, তারা কোনো রাক্ষস না। আর এইদিকে পুলিশরা ওই ট্রাকের কাছে এসে দেখতে পায় যে এইখানকার অবস্থা অনেকটাই ভয়ঙ্কর, মানুষ মানুষের মাংস খেয়ে ফেলছে। তখন জম্বিগুলো ওই পুলিশদেরকে দেখে পুলিশদের উপর আক্রমণ করতে শুরু করে আর একে একে সবাইকে আহত করতে শুরু করে, মানে তারাও এখন জম্বি হতে চলেছে। তো রহমানের গার্লফ্রেন্ডের নাম হলো নিগিস। তো নিগিস রহমানকে ফোন দিয়ে বলে যে আমার বাপ চাচা আর কেউ বেঁচে নেই, ভয়ঙ্কর মানুষেরাই খেয়ে ফেলেছে আমার বাপ চাচাদেরকে, আর আমি ওইখান থেকে অনেক কষ্ট করে পালিয়ে একটা বাড়িতে লুকিয়ে রয়েছি। তো এই কথাগুলো শুনে তো রহমান কিছুই বুঝতে পারে না যে আসলে নিগিস বলছেটা কি। তখনই পুলিশ স্টেশনে তাদের কমান্ডার আহত রক্তমাখা শরীর নিয়ে চলে আসে ভিতরে, কিন্তু সে এখন আর একা আসেনি, তার পিছু পিছু ওই জম্বিগুলো চলে এসেছে। তো অনেক কষ্ট করে জম্বিগুলোকে বাইরে আটকে রাখে আর দরজার ভিতর থেকে লাগিয়ে দেয়। তখন কমান্ডার একটু ভিতরে চলে আসে আর তখনই সে মারা যায়। আসলে কমান্ডারকে ওই জম্বিগুলো কামড়ে দিয়েছে, সে কারণে বিষক্রিয়ার কারণে সে এখন মারা গেছে। তখনই আবার সে জীবিত হয়ে যায়, কিন্তু সাধারণ মানুষ হয়ে না, একটা ভয়ঙ্কর জম্বি হয়ে। কমান্ডার তখন সবার উপর আক্রমণ করতে আসে। তো বাং রহমানকে বলতেছিল যে তাড়াতাড়ি গুলি মারো। তো রহমান তো গুলি মারে না, আসলে সে তো বুঝেই নাই এখনো কি হচ্ছে তাদের সাথে। এখন বাং রহমানের গানটা নিয়ে ওই কমান্ডারের বুকে কয়েকটা গুলি মেরে দেয় আর আবারও সে কমান্ডার শুয়ে পড়ে মাটিতে। এই কারণ
তো রহমান বাংয়ের উপরে খুবই রেগে যায় যে সে তার কমান্ডারকে মারলো কেন। সে বলে এই কারণে আমি তোমাকে জেলে ঢুকাবো। তখন আবারও কমান্ডার জীবিত হয়ে যায় আর সবার উপরে একে একে আক্রমণ করতে শুরু করে। তখন রহমান বুঝে যায় যে ব্যাপারটা গোলমাল। তখন তারা অনেক কষ্ট করে কমান্ডার জম্বিটাকে জেলের ভিতরে আটকে রেখে দেয়। আর এইদিকে আমরা বাইরে দেখতে পাই ওই সব জম্বি এখন পুলিশ স্টেশনের সামনে চলে এসেছে। তো রহমান আর একটা পুলিশ স্টেশনে ফোন দিয়ে বলে যে আমাদের গ্রামে একটা ভাইরাস ছড়িয়ে গেছে, যার কারণে মানুষ অনেক ভয়ঙ্কর হয়ে গেছে, আমাদেরকে এখান থেকে বাঁচিয়ে নিয়ে যান, আমরা ফেসে গেছি। তখন নেস কারিনাকে ফোন দেয় আর কারিনা ফোনটা রিসিভ করে। তো কারিনা নেসকে বলে যে তোমার স্বামী আর বেঁচে নেই। এই কথা শুনে তো নেস অনেক কষ্ট পায়, কিন্তু নেস তখন কারিনাকে বলে যে দেখো দয়া করে তুমি আমার ছেলেটাকে সুস্থভাবে রাখো। নেস কারিনাকে বলে আমি জানি আমি তোমার সাথে অনেক খারাপ বিহেভ করছি, কিন্তু আমি যার কারণে আমি মাফি চাচ্ছি, কিন্তু আমার ছেলেটাকে আমি হারাতে চাই না, প্লিজ ভালো করে রাখো আমার ছেলেটাকে তুমি। আর এইদিকে পুলিশ স্টেশনের বাইরের অবস্থা অনেক ভয়ঙ্কর হয়ে গেছে। ওই জম্বিগুলো এখন এমন অবস্থা হয়ে গেছে যে দরজা ভেঙেই ঢুকে যাবে। আর এইদিকে রহমান ওকিটকিতে শুনতে পায় সে যে পুলিশদেরকে আসতে বলেছিল তাদেরকে বাঁচানোর জন্য, তাদেরই এখন ভয়ঙ্কর আর্তনাদ চিৎকার শুনতে পায়। মানে ওই পুলিশগুলো রহমানদেরকে বাঁচাতে এসেছিল, কিন্তু এখন তারা নিজেরাই বেঁচে নেই, ওই জম্বিদের হাতে মারা পড়েছে। তখন রহমানরা পুলিশ স্টেশনের ছাদে চলে আসে আর তারা উপরে সেই ভয় পেয়ে যায়, কারণ তারা দেখতে পায় যে ওই মানুষকে জম্বিরা তাদের চারপাশ থেকে ঘিরে ফেলেছে। তখনই পাশের গ্রামে মসজিদে আজান দেয় আর আজানের শব্দ শুনে ওই জম্বিগুলো ওই আজানের দিকে দৌড়াতে শুরু করে। তো এটা দেখে রহমান বাংকে বলে রাক্ষসগুলো কি নামাজ পড়তে যাচ্ছে নাকি? তখন বাং বলে যে না, ওই মসজিদ থেকে যে শব্দ আসছে ওইটা অনুসরণ করে যাচ্ছে। তখনই আমরা ওই হুজুরেরও চিৎকার শুনতে পাই যে হুজুর ওই আজান দিচ্ছিল, মানে হুজুরকে ওই জম্বিরা মেরে ফেলেছে। তো বাংয়ের কথা শুনে রহমান বুঝে যায় যে তাদেরকে এখন বাঁচার জন্য কি করতে হবে। তখন রহমান পুলিশ স্টেশনের ভিতর থেকে একটা রকেট বম নিয়ে আসে আর ওই বমটা তখন আগুন ধরিয়ে দেয়। তো বমটা দূরে গিয়ে যখন ফুটে ওই শব্দ শুনে ওই জম্বিরা ওদিকে যেতে শুরু করে। রহমানরা দেখতে পায় যে তাদের থেকে একটু দূরেই দুটো মোটরসাইকেল আছে আর তারা যদি ওই দুটো মোটরসাইকেলের কাছে যেতে পারে তাহলে তারা এখান থেকে বেঁচে চলে যেতে পারবে। তখন তারা ভিতরে এসে ভেস্ট হেলমেট টেলমেট সবকিছু একদম পরে নেয় সুরক্ষার জন্য, যাতে জম্বিরা তাদের উপর আক্রমণ করলেও যাতে সহজে না কামড়াতে পারে। তো তারা গান টান সবকিছু রেডি করে নিয়ে তারা দরজার সাইডে সেই দরজাটাকে একটু খুলে বমগুলোকে ছেড়ে দেয়। আর বমগুলো যখন দূরে গিয়ে ফুটে ওই পাশে থাকা সব জম্বিগুলো শব্দের অনুসরণ করে যেতে শুরু করে। এই সুযোগে তারা ওই পুলিশ স্টেশন থেকে বেরিয়ে ওই হোন্ডার দিকে যেতে শুরু করে, কিন্তু তাদের সামনে আবার কয়েকটা জম্বি চলে আসে। তখন তারা ফায়ার করতে শুরু করে। তখন এই ফায়ারের শব্দ শুনে সব জম্বিরা তাদের দিকে আসতে শুরু করে। তখন তারা এলো পাথারি ফায়ার করতে শুরু করে জম্বিদের উপরে। তো জম্বি কয়েকটা একদম মরে যাচ্ছিল বিচ্ছিরি ভাবে, মাথা টাথা ফেটে, কিন্তু কতগুলোকে মারবে, এখানে তো অনেক জম্বি রয়েছে। দেখতে দেখতে অনেকগুলো জম্বি তাদের উপরে আক্রমণ করে দেয় আর তারা জম্বিদের মাঝে ফেসে যায়। আর জম্বিদের একটাই উদ্দেশ্য, তাদেরকে খেয়ে ফেলবে। আর এইদিকে রুডি যে জম্বি হয়ে গেছে সে কিন্তু এখন অনেক হাঁচর ফাঁচর শুরু করেছে, কারণ আকাশে ম্যাপ ডাকছে আর ওই শব্দ শুনে সেও এখন অনেক ভয়ঙ্কর হয়ে গেছে। আর এইদিকে নেসেদের উপরে জম্বিগুলো যে আক্রমণ করেছে তখন এইখানেও ম্যাপ ডাকতে শুরু করে আর আকাশ থেকে বৃষ্টি হতে শুরু করে। তখন তাদেরকে ছেড়ে দিয়ে ওই জম্বিগুলো আকাশের দিকে শুধু তাকিয়ে থাকে। আর এদিকে কায়নারা অনেক ভয়ঙ্কর ভাবে ফেসে গেছে। একে তো ঘরের ভিতরে একটা জম্বি রয়েছে আর বাড়ির পাশে অনেকগুলো জম্বি রয়েছে। যেহেতু বাইরে অনেক জোরে জোরে বৃষ্টি হচ্ছিল আর ম্যাট ডাকতেছিল, যার কারণে বাইরে থাকা জম্বিগুলো শুধু আকাশের দিকে তাকিয়ে থাকে। আর এই সুযোগে তারা বাড়ির ভিতরে একটা হুন্ডা খুঁজে পায় আর তারা ওই হুন্ডা দিয়ে তিনজনই ওই বাড়ি থেকে পালিয়ে যায়। আর এইদিকে নেসেরা যে ওই ম্যাক ডাকার সুযোগে যখন পালাচ্ছিল তখনই আবার ম্যাক ডাকাও বন্ধ হয়ে যায় আর বৃষ্টিও বন্ধ হয়ে যায়। তখন ওই জম্বিগুলো আবারও তাদের উপর আক্রমণ করতে শুরু করে। তো নেস ওই জম্বিদের হাত থেকে বেঁচে পাশে যে একটা ট্রাক ছিল, যে ট্রাকের ড্রাইভারকে সহ ওই ট্রাকের যাত্রীদেরকে জম্বিগুলো আক্রমণ করেছিল, ওই ট্রাকে এসে লুকিয়ে পড়ে। আর রহমান আর বাং চলে যায় জীবন বাঁচিয়ে আবার ওই পুলিশ স্টেশনের ভিতরে। আর এইদিকে কায়নারা পুলিশ স্টেশনের উদ্দেশ্যে আসতেছে। তারা এসে দেখতে পায় দূর থেকে যে পুলিশ স্টেশনে তাদের যাওয়া ঠিক হবে না, কারণ পুলিশ স্টেশনের আশেপাশে সম্পূর্ণ জম্বি দিয়ে ভর্তি হয়ে রয়েছে। আর এইদিকে ট্রাকের ভিতরে নেস আটকা পড়েছে, কারণ সে ট্রাকও চালাতে জানে না। তখনই নেস দেখতে পায় যে দূরে কারিনারা দাঁড়িয়ে রয়েছে। তো কারিনারা যখন হুন্ডা স্টার্ট করতেছিল স্টার্ট হচ্ছিল না, কিন্তু স্টার্টের শব্দটা আবার দূর থেকে জম্বিরা শুনে ফেলে আর ওই জম্বিরা কারিনারের দিকেই যেতে শুরু করে। তো ট্রাকের ভিতরে যে নেস বসেছিল তার সাথে কিছু রকেট বম ছিল, তখন ওই রকেট বম গুলো ক্ষেতের দিকে ফুটিয়ে দেয় আর ওই শব্দ শুনে জম্বিরা আবারও ক্ষেতের দিকে যেতে শুরু করে। তখন নেস ট্রাক থেকে নেমে কারিনাদের কাছে গিয়ে তার ছেলেকে অনেক আদর করে, কিন্তু আদরটা বেশিক্ষণ থাকে না, কারণ আর একটা জম্বি তাদের দিকে ধেয়ে আসছে। তারা অনেক কষ্ট করে ট্রাকের কাছে চলে আসে, কিন্তু ওই জম্বিটা কারিনার উপরে আক্রমণ করে দেয়। কারিনাকে কামড়াতে যাবে তখন নিগিস একটা চাকু নিয়ে ওই জম্বির মাথাতে ঢুকিয়ে দেয়। তখন জম্বিটা মাটিতে পড়ে যায়, কিন্তু নিগিসের চিৎকারের কারণে ক্ষেতের ভিতরে যে জম্বি
জম্বিগুলো ছিল ওই জম্বিগুলো আবার নিগিসদের দিকে আসতে শুরু করে। তখন তারা ট্রাকের ভিতরে ঢুকে পড়ে আর ট্রাকের ভিতরে ঢুকে রহমানকে ফোন দেয় আর রহমানরা বলে যে আমরা এখন পুলিশ স্টেশনের ভিতরে আটকা পড়ে রয়েছি। তো ড্রাইভিং সিটে কারিনা বসেছিল। কারিনাও কিন্তু ট্রাক চালাতে জানে না, কিন্তু সে জীবন বাঁচানোর জন্য সে স্টার্ট করে দেয় ট্রাকটাকে। সে অনেক কষ্ট করে চালাতে শুরু করে। তারা পুলিশ স্টেশনের দিকে যেতে শুরু করে। তাদের সামনে যেই সব জম্বিগুলো পড়তেছিল একদম চ্যাপ্টা বানিয়ে চলে যাচ্ছিল। তো তারা পুলিশ স্টেশনের সামনে তো চলে আসে, কিন্তু ট্রাকটাকে কারিনার ব্রেক মারতে পারে না, যার কারণে পুলিশ স্টেশনের দরজা ভেঙে ট্রাক একদম পুলিশ স্টেশনের ভিতরে ঢুকে যায়। যেহেতু রহমান আর বাং ওই দরজার সামনেই ছিল, যার কারণে রহমান তো কোনো রকম ভাবে বেঁচে যায় ট্রাক ভেঙে ঢোকার কারণে, কিন্তু বাং একদম চাপা পড়ে যায় একটা আলমারির তলে। তার পা এমন ভাবে চাপা পড়েছে যে এখান থেকে বের করা এই মুহূর্তে অসম্ভব বললেই চলে। আর এইদিকে পুলিশ স্টেশনের বাইরে থাকা জম্বিগুলো, যেহেতু ট্রাক একদম দরজা ভেঙে ঢুকে গেছে পুলিশ স্টেশনে, ওই জম্বিগুলো এখন পুলিশ স্টেশনে ঢুকতে শুরু করেছে। তখন কারিনা আর একটা দরজার সামনে যায় আর এই দরজার আশেপাশে কোনো জম্বি ছিল না, মানে তারা এই দরজা দিয়ে পালিয়ে যেতে পারবে এখান থেকে। আর এদিকে রহমান যে নিগিসকে বাঁচাচ্ছে, কিন্তু নিগিসকে ওই যে কমান্ডার জেলের ভিতরে আটকা পড়ে রয়েছে, ওই কমান্ডার আবার নিগিসের হাতে কামড়ে দেয়। তো এইটা দেখে আবার ওই রহমান ওই কমান্ডারকে ব্রাস্ট ফায়ার করে দেয় গান দিয়ে। তখন রহমান দেখতে পায় যে আরো জম্বি তাদের দিকে ধেয়ে আসছে। তো রহমান ফায়ার করতে যায়, কিন্তু গানের ভিতরে আর এমনই। তখন ওই জম্বিগুলো রহমান আর নিগিসকে একদম কামড়াতে শুরু করে। আর এইদিকে বাং নেজদেরকে শুধু বলতেছিল যে আমাকে রেখে এখান থেকে চলে যাও, নাহলে তোমরা সবাই মারা পড়বে এই জম্বিদের হাতে। তো নেস্তি কিছুতেই যেতে চাচ্ছিল না তার ভাইকে এভাবে ফেলে রেখে। তখনই একটা জম্বি এসে নেসের হাতে কামড়ে দেয়। তো পরিস্থিতি আস্তে আস্তে অনেক ভয়ঙ্কর হয়ে যাচ্ছে। তো বাং দেখতে পায় ট্রাকটা যে অ্যাক্সিডেন্ট হয়েছে ওই ট্রাক থেকে এখন তেল পড়তেছে, আর এখন সব জম্বি ট্রাকের সাইড দিয়ে ভিতরে আসতে শুরু করেছে। এখন যদি নেসেরা না যায় তাহলে তারা সবাই মারা পড়বে। আর এইদিকে রহমান আর নিগিসকে ওই জম্বিগুলো কামড়ে কামড়ে খাচ্ছে। তখন রহমানের কাছে যে আংটিটা ছিল ওই আংটিটা আবার রহমান নিগিসকে পরিয়ে দেয়। বাহ, কত সুন্দর ভালোবাসা। আর এইদিকে নেসেরাও বুঝতে পেরে যায় যে পরিস্থিতি আস্তে আস্তে ভয়ঙ্কর হয়ে যাচ্ছে। তারা যদি এখন তার ভাইয়ের জন্য থেমে যায় এখানে, তাহলে তারা সবাই মারা পড়বে। তখন বাং অনেক জোর করে পুলিশ স্টেশন থেকে নেসদের বেরিয়ে যাওয়ার জন্য। তখন নেসেরাও পুলিশ স্টেশন থেকে বেরিয়ে যায় আর বাংয়ের হাতে একটা শব্দবাজি ছিল, আর ওই শব্দবাজিতে আগুন লেগিয়ে ওই বাং ওই তেলের টাঙ্কির ওইখানে ফেলে দেয়। আর ওইখানে যেহেতু তেল পড়েছিল আগে থেকেই, শব্দবাজিটা যখনই ফুটে তখন তেলের টাঙ্কেও আগুন লেগে একদম পুরো পুলিশ স্টেশনই বুম হয়ে যায়। তো নেসেরা ওই মোটরসাইকেলের ওইখানে চলে আসে। তো নেস যখন তার হাতটা দেখে যেখানে ওই জম্বিটা কামড়েছিল ওইখানে এখন ইনফেকশন হয়ে গেছে, তো সে বুঝে যায় যে সে এখনো মানুষ খেপে ওই জম্বি হতে চলেছে। আর সে যদি এখন কায়নাদের সাথে যায় তাহলে কায়না এবং তার ছেলের অনেক ভয়ঙ্কর বিপদ হয়ে যাবে। তখন নেস তার ছেলেকে বলে যে বাবা তুমি এখন কায়নার সাথে চলে যাও, আমি তোমার মামাকে নিয়ে আবার তোমাদের কাছে চলে আসবো। তো নেসের ওই অবস্থা দেখে কায়নাও কিন্তু খুবই কষ্ট পায়, কারণ কায়না কিন্তু নেসকে খুবই ভালোবাসে। তখন নেস কায়নাকে বলে যে কায়না আমার ছেলেকে তোমার হাতে তুলে দিলাম, আমি দায়িত্ব তোমার কাছে দিয়ে দিলাম। তখন তারা দেখতে পায় যে পুলিশ স্টেশন থেকে আরো অনেক জম্বি চলে আসছে, মানে আগুন থেকে যারা বেঁচে গেছে তারা এখন তাদের দিকে আক্রমণ করতে আসছে। তখন নেস হাতে শব্দবাজি নিয়ে ক্ষেতের ভিতরে চলে যায় আর ওই শব্দবাজি ফুটতে শুরু করে আর ওই সব জম্বি নেসের দিকে যেতে শুরু করে। আর এই সুযোগে কায়না রায়ানকে মোটরসাইকেলে করে নিয়ে চলে যায়। আর নেস ওই জম্বিদের হাতে নৃশংসভাবে যাতে না মারা যায়, যার কারণে সে নিজেই নিজের মাথায় গুলি করে সে মারা যায়। সকাল হয়ে গেছে। কায়না রায়ান ওই ভয়ঙ্কর গ্রাম থেকে অনেক দূরে চলে এসেছে, কিন্তু এইখানেও একটা জম্বিও চলে এসেছে আর এই জম্বিটা কায়নাদের পিছু পিছু যাচ্ছে। তারপরে আমরা দেখতে পাই অনেক একটা ব্যস্ত শহর, আর এই ব্যস্ত শহরে এই লোকটিকে দেখানো হয়। আর এই লোকটি নেসের যে বাবার কোম্পানি রয়েছে ওয়ানি ভাইরাস, ওই কোম্পানিরই একটা পদে রয়েছে। আর এই লোকটিকে কিন্তু ওই ওষুধের স্যাম্পেল পাঠানো হয়েছে খেয়ে চেক করার জন্য আসলে কি তাদের ওষুধ কাজ করে কিনা। কিন্তু এই লোকটি কিন্তু ওই গ্রামের বিষয়ে কিছুই জানে না যে গ্রামটা এখন কত ভয়ঙ্কর হয়ে গেছে এই ওষুধের জন্য। আসলে তাদের এই ওষুধটা বানানোর মেন উদ্দেশ্য হলো যাতে বয়স্করা ওষুধটা খেয়ে যুবক হতে পারে, কিন্তু তাদের বানানো ওষুধটা হিটে বিপরীত হয়ে গেছে। তারপরে এই মুভিটা এখানে শেষ হয়ে যায়। শুধু একবার ভাবুন এই ওষুধের স্যাম্পেলটা নেসের বাবা ওই গ্রামে খেয়েছিল আর ওই গ্রামের মানুষদের কি অবস্থা হয়েছে। এখন যদি এই লোকটি শহরে এই ওষুধটি খায় তাহলে শহরের বা কি অবস্থা হতে চলেছে। তো এই মুভির চ্যাপ্টার 2 আসবে নাকি অবশ্যই এই বিষয়ে এখনো কোনো ঘোষণা করা হয়নি। যদি আসে তাহলে অবশ্যই আমি এক্সপ্লেন করবো, যদি আপনারা কমেন্ট করে বলেন। আর যদি চ্যাপ্টার 2 আসে তাহলে চ্যাপ্টার 2 আরো মারাত্মক হতে চলেছে, কারণ এবার কিন্তু জম্বি থাকবে শহরের ভিতরে। তো যাই হোক, এখন কিছু কথা বলা যাক। আপনারা হয়তো বা খেয়াল করেছেন যে আমি কিছু কিছু সিনে আমি অন্যরকম ভাবে ভয়েস দিয়েছি, মানে ডার্ক টাইপের ভয়েস, মানে ভয়ঙ্কর টাইপের। আবার কিছু কিছু ফানি সিনে একটু ফানি টাইপের ভয়েস দিয়েছি। আসলে আমি একটা মুভিতে কয়েক রকম করে ভয়েস দিই, মানে কিছুটা হাসির টাইপের, কিছুটা অনেক ভয়ঙ্কর টাইপের, মানে সিন বুঝে আমি ভয়েস ওগুলো দিই। যদি এরকম ভয়েস দেওয়ার জন্য আপনাদের যদি খারাপ লাগে
থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব সম্পূর্ণ মুভিতে একই রকম ভাবে ভয়েস দিতে। আজকের এক্সপ্লেনটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে মতামতটা জানাবেন, কারণ আপনাদের একটা লাইক এন্ড সাবস্ক্রাইব আমাকে অনেক বড় মনোবল শক্তি দিবে এরকম মুভি এক্সপ্লেন করার জন্য। আপনারা যদি ইন্দোনেশিয়ার ভয়ঙ্কর ভূতের মুভির এক্সপ্লেন দেখতে চান তাহলে ডান দিকের ভিডিওতে ক্লিক করতে পারেন, আর যদি সত্য ঘটনা অবলম্বনে বানানো চাইনিজ মুভি এক্সপ্লেন দেখতে চান তাহলে বাম দিকের ভিডিওতে ক্লিক করতে পারেন। তো ওকে এভরিওয়ান, উইল বি ফাইন ওয়েটিং ফর নেক্সট এক্সপ্লেন।